নমস্কার, সকলকে স্বাগত রাইট বাংলা। এই মুহূর্তে ঘড়ি কাটা ঠিক বিকেল 4:57 কিছুটা সময় পেরিয়ে গেলেও আপনারা সবাই জানেন প্রাইম টাইম ইঙ্গিতে এই মুহূর্তে আমি রয়েছে অঞ্জন, আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অভিনন্দা। মূলত আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ঘাটাল মাস্টার প্ল্যান। বিগত বহু বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান হবে করেও এখনো পর্যন্ত বাস্তবায়ন করা যায়নি এবং প্রসঙ্গত এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সাংসদ দেব ওরফে যাকে সবসময় সবাই আমরা দেখে থাকি অভিনয় জগতে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাস্তব জীবন এবং অভিনয় জগতের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। সেখানে সিনেমার হিরো অনেক কিছুই করতে পারে, কিন্তু রিয়েল লাইফে সেই সিনেমার হিরো কতটা সফল বা বিফল সেটাই সাধারণ মানুষ শেষ বেলায় গ্রান্ট করে। ঠিক যেমনটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ইতিমধ্যেই সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়ছে সাংসদ দেব। এই মুহূর্তে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান এবং তার সঙ্গে সঙ্গে সেখানে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখান থেকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভের আকার ধারণ করছে। খুব স্বাভাবিকভাবে এ জায়গায় জানাটা অত্যন্ত দরকারি যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমাদের কথা হচ্ছে তার ঠিক ইতিহাসটা কি দেখাবো। ঘাটাল মাস্টার প্ল্যানের সংক্ষিপ্ত ইতিহাস। প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল। 1959 জওহরলাল নেহরুর আমলে প্ল্যান মঞ্জুর হয়, অর্থাৎ এই ঘাটাল মাস্টার প্ল্যানের 5-এর দশকে, যেখানে অর্থাৎ বহু বছর ধরে ঘাটালে বন্যা পরিস্থিতি এবং তারপর ঠিক এই সনেই সেই প্ল্যান মঞ্জুর হয়। মানসিংহ রিপোর্টের ভিত্তিতেই এই প্ল্যান মঞ্জুর হয়েছে, অর্থাৎ তিনি গিয়েছিলেন পরিদর্শনে, তার টিম গিয়েছিলেন পরিদর্শনে এবং তারপরে কিন্তু মঞ্জুর করে ভারতের প্ল্যানিং কমিশন, অর্থাৎ এই ঘাটাল মাস্টার প্ল্যান মঞ্জুর করে ভারতের প্ল্যানিং কমিশন। ফেব্রুয়ারি 1982 ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়েছিল প্রথমবার। 10 ফেব্রুয়ারি 1982 6.84 কিলোমিটার নদীপথ সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঠিক সেই সময় 84 কিলোমিটার নদীপথ সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর 118 কিলোমিটার নদী বাঁধ তৈরি করার সিদ্ধান্ত হয়েছিল, ঠিক সেই প্ল্যানে যেটি মঞ্জুর হয়েছিল। কিন্তু শুরুর পরেই বন্ধ হয়ে যায় সেই কাজ, অর্থাৎ বারংবার দেখা গিয়েছে সেই কাজ স্থগিত হয়ে যাওয়া। 25 মে 2015 জলসম্পদ মন্ত্রক প্রস্তাবিত প্ল্যানের ছাড়পত্র দেয়। প্রথম পর্যায়ে 1215 কোটি টাকা খরচ করা হয়। একসময় ঠিক হয় কেন্দ্র দেবে 60% আর রাজ্য দেবে 40%। কিন্তু তারপর আর কোনো কাজ কিন্তু দেখা যায়নি, অর্থাৎ কোনো কাজই হয়নি। অর্থাৎ প্রতি বছর সেই বহু বছর ধরে এই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আপনারা শুনে এসেছেন, যে কথা শুধু রাজ্য না, এখন মনে হয় গোটা দেশও জানে এই ঘাটালের মানুষের বন্যা পরিস্থিতিতে কি পরিস্থিতি হয়ে দাঁড়ায়। এবং প্রতি বছরই বর্ষায় ভাসে ঘাটাল। আর এই ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু দীর্ঘদিনের যে ইতিহাস আপনাদের সংক্ষিপ্তভাবে দেখালাম। তবে এই ঘাটাল মাস্টার প্ল্যানের সব থেকে বড় সমস্যা ইতিমধ্যেই যেটি দেখা যাচ্ছে, জমি জট সংক্রান্ত সমস্যা। তবে আবারও একবার জানিয়ে রাখবো, 1982 সালের 10 ফেব্রুয়ারি প্রথম এর শিলান্যাস হয়, কিন্তু শুরুর পরেই বন্ধ হয়ে যায় এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। তবে বারংবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অর্থাৎ এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র এবং রাজ্যের সংঘর্ষ বারংবার দেখা গিয়েছে, যেখানে কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছিল যে কোনো এক পয়সাও দেওয়া হবে না। তার অনেক আগে যদিও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 60% কেন্দ্র দেবে এবং 40% রাজ্য দেবে, কিন্তু তারপর কিন্তু সেই সিদ্ধান্ত থেকে কেন্দ্র সরে আসে এবং স্পষ্টভাবে বলা হয়, অর্থাৎ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর বক্তব্য ছিল যে কেন্দ্র এতে এক পয়সাও দেবে না। এবং এই নিয়ে কিন্তু রীতিমতো সরব হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই গোটা ঘাটাল মাস্টার প্ল্যান অর্থাৎ রাজ্যই দেবে সম্পূর্ণ টাকা, যেখানে 500 কোটির বরাদ্দ করা হয় এবং সেটি রাজ্য বাজেট থেকেই দেওয়া হবে। এবং বারংবার কিন্তু সেই ছবি আমরা দেখেছিলাম, যেখানে গত লোকসভা ভোটের আগেই
আরামবাগের এক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এই প্ল্যান রাজ্য সরকার বাস্তবায়িত করবে, কারণ বারংবার সংঘর্ষের পরেও যখন কোনো কাজ হচ্ছে না, বারংবার যখন প্রতি বছর বর্ষায় ঠিক কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় আপনারা সকলেই দেখেছেন, ঠিক তারপরে কিন্তু রাজ্য সিদ্ধান্ত নেয়, যেখানে দীপক অধিকারী অর্থাৎ দেব তিনি সাংসদ হওয়ার পর বারংবার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে এবং মুখ্যমন্ত্রীর আশ্বাসেই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারপর কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনো পর্যন্ত কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তার কারণ পেছনে একটি বড় কারণ কিন্তু থাকছে সেই জমি জট, যেখানে রাজ্য সরকার বলেছে যে সাধারণ মানুষের জমির ওপর কোনো সমস্যা আসবে না, তাদের জমি জায়গা সবই সুরক্ষিত থাকবে, অর্থাৎ সেই দিকেও নজর রয়েছে। কিন্তু তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কোথাও বাস্তবায়িত হচ্ছে না ঘাটাল মাস্টার প্ল্যান। তাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে ইতিহাস কি বলছে ঘাটাল মাস্টার প্ল্যানের, অর্থাৎ এখন থেকে নয়, 1959 সাল থেকে যে ইতিহাস বহন করছে ঘাটাল, সেই শিলাবতী, ঝুমা এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় এখানে বারংবার যেটা উঠে আসে তা হলো কংসাবতী। এই 3 নদীর জল মূলত ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং মূল যে জায়গা ঘাটাল মাস্টার প্ল্যান তা হলো এই সব নদীর জল, শাখা নদী, বড় নদী, এই প্রত্যেকটি নদীর জল যেন ড্রেজিং করা হয়, লক গেট তৈরি করা হয়, এই যাবতীয় বিষয়ই মূল অবস্থায় ঘাটাল মাস্টার প্ল্যান বলে বিবেচিত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে 1959 সাল থেকে শুরু করে একেবারে 2025 সাল পর্যন্ত শুধুমাত্র প্রকল্প হবে 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 করে বাস্তবায়ন কেন হচ্ছে না? মূলত দুটো বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে, একদিকে জমি এবং অন্যদিকে টাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা যাচ্ছে না শুধুমাত্র জমি জটের কারণে, এমনটাই শাসক শিবিরের থেকে বলা হচ্ছে, অন্তত রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে। একদিকে বারংবার যখন আমরা দেখেছিলাম দীপক অধিকারী ওরফে দেব, তিনি একসময় বলেছিলেন তিনি ভোটে দাঁড়াবেন না, লোকসভা নির্বাচনে তিনি দাঁড়াবেন না, 2024-এর লোকসভা নির্বাচনে তিনি দাঁড়াতে চান না। তার একটাই কারণ, তার কারণ তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি রাখতে পারেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতিশ্রুতি কেন রাখতে পারলেন না? মূল কেন্দ্রবিন্দু যে জায়গা তা হলো কেন্দ্র সরকার এই বিষয়ে নাকি সঠিকভাবে মদত দেয়নি। এবার প্রশ্ন হচ্ছে কেন্দ্র সরকার মদত দেয়নি, রাজ্য সরকার তো এবার বলেছিল মদত দেবে। 500 কোটি টাকার কথা যেটা বলা হচ্ছে সেই টাকা সরাসরি এবার বলা হয়েছিল ডিসেম্বরের মধ্যে সেই সব কাজ শুরু হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই সেটা দেখেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দীপক অধিকারী প্রসঙ্গে প্রচারে যায় ঘাটালে, তখন এই বিষয়ে আলোকপাত করেছিলেন। কিন্তু ডিসেম্বর পেরিয়ে এখন প্রায় আগস্ট মাসের দিকে আমরা চলে যাচ্ছি, অর্থাৎ জুলাই মাস শুরু হয়ে গিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ডিসেম্বর থেকে শুরু করে জুলাই মাসের মধ্যে ঠিক কী কী কাজ হয়েছে ঘাটালে? প্রশ্নটা এবং উত্তরটা একমাত্র ঘাটালবাসীই জানে। এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও বন্যা পরিস্থিতির শিকার হতে হয়েছে ঘাটালের সেই সব আম জনতাকে। আর ঠিক এখান থেকেই এটি প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আরও বিস্তারিত আলোচনা দেখুন। শুক্রবার ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে এই সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া তিনি জানান, মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে রিভিউ করা হচ্ছে, সাধারণ মানুষের অসুবিধে যাতে না হয় সেদিকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একদিকে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ নেমে 5টি রেগুলেটিং গেট এবং 2টো পাম্প হাউস তৈরি শুরু হয়েছে। রেগুলেটিং গেট বা সুইচ গেটের অধিকাংশ কাজ প্রায় শেষের দিকে, তবে পাম্প হাউস তৈরির ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রশাসনকে। মিউনিসিপ্যালিটির ড্রেনেজ সিস্টেমটা একটু বদল করা দরকার ইন্টারনালি, এবং তাতে করে অনেকটা উপকার হবে। কারণ আমরা ঘাটাল শহরে শিলাবতীকে যখন আমরা কাজ করব তখন তাদের দাবি ছিল এই ড্রেনেজ সিস্টেমটাকেও ঠিক করা। তো আমি তৎক্ষণাৎ এসডিও সাহেবের সঙ্গে কথা বলে, ডিএম সাহেবের সঙ্গে কথা বলে আমি আমার দপ্তরকে জানিয়েছিলাম। গতকাল এবং আজ এই কাজটি হয়েছে। আমরা আশাবাদী যে এতে করে ঘাটালবাসী উপকৃত হবেন এবং ড্রেনেজ সিস্টেমটাও ডেভেলপ করবে।
প্রসঙ্গত ঘাটার মাস্টার প্ল্যান রূপায়ণ করতে গিয়ে জমি জটের কারণে একাধিকবার সমস্যার সম্মুখীন হতে হয়েছে প্রশাসনকে। একাধিকবার বৈঠক করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। ঘাটাল শহরের অর্থনৈতিক লাইফলাইন অর্থাৎ ঘাটাল বাজারটি সিংহভাগ অধিগ্রহণ করার কথা প্রথম পর্যায়ে ঘোষণা হয়েছে। এরপর দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় প্রশাসনিক আধিকারিকদের থেকে শুরু করে জনপ্রতিনিধিদের। শুধু তাই নয়, যে সমস্ত এলাকায় জমিদাতাদের সাথে কথা বলে প্রাথমিক সম্মতিপত্রে স্বাক্ষরের প্রয়োজন হয়েছিল, সেই বৈঠক করতে গিয়েও বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে আধিকারিক ও জনপ্রতিনিধিদের। এ প্রসঙ্গে বিরোধী দলের থেকেও তীব্র কটাক্ষ করা হয়। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, মানুষকে বোকা বানানোর আরও এক নতুন ফন্দি এঁটেছে এরা। বারে বারে তৃণমূলের নেতা মানস ভূঁইয়া সহ প্রত্যেকেই মিথ্যে কথা বলছে। মাস্টার প্ল্যান নিয়ে সঠিক প্ল্যানিং হয়নি, ডিপিআর তৈরি করেনি, কিভাবে করবে তার রূপরেখা তৈরি হয়নি। বারে বারে মানুষকে ভুল বোঝাচ্ছে। আজকের দিনে উনি বলছে যে আমরা সেরকম জায়গা নেব যেখানে মানুষের কোনো ক্ষতি হবে। সেই ভুয়া প্রতিশ্রুতি রাখতে পারলো না মাস্টার প্ল্যানের নাম করে, তাই মানুষদেরকে আবার বোকা বানাবার চেষ্টা করছে। বলছে যে আমরা নির্দিষ্ট জায়গা দেখে মানুষের যাতে ক্ষতি না হয় মাস্টার প্ল্যান। শাসক বিরোধী একাধিক মন্তব্যের পর আদতে ঘাটাল মাস্টার প্ল্যানের ফলে সাধারণ মানুষ কতটা পরিষেবা পাবে সে নিয়েই বর্তমানে চিন্তায় ঘাটালবাসী। পশ্চিম মেদিনীপুর থেকে শুভঙ্কর চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ঘাটাল মাস্টার প্ল্যান যেখানে বারংবার সেই বহু বছর থেকে সেই প্রতিশ্রুতি পাচ্ছে ঘাটালবাসী, কিন্তু তারপরেও তার কোনো রকম বাস্তবায়ন দেখা যাচ্ছে না। যেখানে 5 দশকে নিকুঞ্জ বিহারী চৌধুরী তৎকালীন বাম সাংসদ, যিনি সংসদে ঠিক এই বিষয়টি তুলে ধরেন। ঘাটালের এই বন্যা পরিস্থিতিতে যে চরম সংকট তৈরি হয়, যেখানে প্রচুর মানুষের জায়গা জমি থেকে শুরু করে প্রচুর কিছু নষ্ট হয়, এবং সেই সময় কিন্তু 1959 সালে মানসিংহের কমিটি সেই ঘাটাল পরিদর্শন করেন এবং ঘাটাল মাস্টার প্ল্যানের কথা কিন্তু তুলে ধরেন। এবং যে শিলাবতী, কংসাবতী এবং চুমি, এই 3 নদীর জল বেড়ে যাওয়ার কারণে যে সমস্ত বিষয় আপনারা জানেন, যেখানে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এই যে এত কিছু হচ্ছে, যেখানে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্ট, এবং সেখান থেকে কিন্তু আরো সময় চেয়েছে সেচ এবং জলপথ পরিবহন দপ্তর। এই যে বারংবার কেন কাজ এগোচ্ছে না, সেই গোটা বিষয়ে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন থাকছে। একেবারে তাই, এই সমস্ত বিষয়ে ইঙ্গিত নেওয়ার চেষ্টা করব, ঠিক রাজনৈতিক কর্মী থেকে শুরু করে বিজেপি নেতারা ঠিক কী বলে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো দর্শকদের। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে মাননীয় ইন্দ্রজিৎ মজুমদার, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন। আমাদের সঙ্গে রয়েছে মাননীয় নীলাদ্রি শেখর জানা, বাঁকুড়ার বিধায়ক। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা ইঙ্গিতের এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অভিনন্দন, আমি কথা বলছি অঞ্চল। মূল কথা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। আমি প্রথমেই একটু নীলাদ্রিবাবুর কাছে যাব। নীলাদ্রিবাবু, দীর্ঘদিন ধরে একটি বিষয় উঠে আসছে, তা হলো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের যে বরাদ্দ টাকা, বা কেন্দ্র সঠিকভাবে কোনোভাবেই রাজ্যকে হেল্প করছে না বলেই এতদিন পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা যায়নি। কি বলবেন? আনমিউট করুন প্লিজ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে সামনাসামনি নিয়ে আসার জন্য। দেখুন, ভৌগোলিক অবস্থানটা বুঝতে হবে ঘাটাল মাস্টার প্ল্যান্টের। ঘাটাল মাস্টার প্ল্যান্টের যে ভৌগোলিক অবস্থান, একটা গামলার মতো। এখানে চন্দ্রকোনা, দাসপুর এবং ঘাটাল, এই যে সামগ্রিক এলাকা, এবং সেটাকে কেন্দ্র করে এখানে কংসাবতী এবং শিলাবতী নদী, এই দুটো নদীর যে করিডোর বা তার যে সংযোগ, এই যে 3টে এলাকাকে নিয়ে, দাসপুর, আমাদের চন্দ্রকোনা এবং ঘাটাল, এই যে গামলার মধ্যে এটা অবস্থান করছে। এটা প্রথম এক। আপনারা বললেন 1959 সালের মানসিংহের যে কমিটি গঠন করেছিল, সেই কমিটিটা গঠন করার পর, এবং সেটা নেহরুর আমলেই হয়েছিল, এবং সেই কমিটি গঠন করার পর 1982 সালের 10ই ফেব্রুয়ারি, আমার যদি ভুল না হয়, ঘাটাল মাস্টার প্ল্যান এটা শিলান্যাস হয়েছিল। সেই শিলান্যাসের মধ্যে কি কি চুক্তি ছিল, কি কি করতে হবে, সেখানে
ইম্পর্টেন্সি এবং কনসেন্ট্রেট নিয়ে 118 কিলোমিটার নদীর বাঁধ তৈরি করতে হবে এবং 84 কিলোমিটার নদীর সংস্কার করতে হবে। এটা ছিল প্রথম। সেই কমিটির মানসিং এর যে কমিটি 1982 সালে 10ই ফেব্রুয়ারি হয়েছিল, সেখানে এই দুটো চুক্তি হয়েছিল সরকারের কাছ থেকে, এবং সরকার চুক্তিবদ্ধ হয়েছিল যে 60% টাকা দেবে আমাদের কেন্দ্রীয় সরকার, 40% টাকা দেবে রাজ্য সরকার। এটা হচ্ছে ফেডারেল, এটা বুঝতে হবে যে অবস্থান, এই অবস্থানটা বুঝতে হবে। এরপরে এই কাজ যখন শুরু হয়েছিল 1982 সালে, কাজটা যখন শুরু হওয়ার পরে প্রায় এখানে খরচ যেটা হয়েছিল, আমার যদি ভুল না হয়, 1215 কোটি টাকা খরচ করা হয়েছিল। খরচ করার পর দেখলো যে সরকার, মানে রাজ্য সরকার এটা দেখেছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকার, যে প্রচুর টাকা পয়সার বিষয় রয়েছে, মূলত সেটা মুখ থুবড়ে পড়েছে। পরবর্তী ক্ষেত্রে আবার সেই জলসম্পদ মন্ত্রকের ছাড়পত্র পেয়ে 2015 সালে 15ই মে এটাকে করা হয়। সেখানে একটা আলোচনা করা হয় যে এটাকে কাজটা আবার স্টার্ট করতে হবে। এই 2015 সালে স্টার্ট করার পরিপ্রেক্ষিতে পশ্চিমবাংলার সাংগঠনিক পরিকাঠামো, পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট টোটালি মুখ থুবড়ে পড়েছে। এটা আমি কোনো বিরোধিতার জায়গায় যাচ্ছি না, যেটা আমার নলেজ এবং আমি ইতিহাসে যেটা জানি সেই জায়গা থেকে আমি বলছি। তো এই যে একটা অবস্থান, যে ভৌগোলিক অবস্থান, যেখানেই সারা বাংলায় যেখানেই জলের অধিকতম বৃষ্টি হোক, সে জল গড়িয়ে চলে যাবে নিচে এবং গামলার তলাতে গিয়ে জমা হবে। এই জায়গা থেকে আমাদের কিভাবে বেরিয়ে আসা যায়? এই জায়গা থেকে প্রথম বেরিয়ে আসার উপায় হচ্ছে রাজ্য সরকারকে একদম টোটালি কনসেন্ট্রেট হতে হবে। এখানে একদম মন, একাগ্রতা, ধ্যান, টন, মন, জ্ঞান এটার উপরে দিতে হবে। আমরা দেখেছি 2019 সালে পুনরায় যখন আমাদের সম্মানীয় সাংসদ দেব, আমাদের নায়ক, তিনি দপ্তরে আলোচনা করেছিলেন যদি আমাকে দাঁড়াতেই হয় তাহলে কিন্তু ঘাটার মাস্টার প্ল্যানকে পূর্ণাঙ্গতা রূপ দিতে হবে। তার কারণ উনি 2015-তে দাঁড়িয়ে জিতেছেন, মানুষকে কথা দিয়েছেন যে আমি এখানে মানুষের সুরাহা করব, ঘাটার মাস্টার প্ল্যানকে আমি সমস্যার সমাধান করব এবং নদী সংস্কার হবে, জমি অধিগ্রহণ হবে এবং যা যা করার দরকার করবে। এই মুহূর্তে আমাদের মাননীয় রাজ্য সরকার সম্মানীয়, তিনি একটা জিদ করে বসলেন কি না, তিনি যে সমস্ত কেন্দ্রীয় সরকারের প্রকল্প টাকা এসেছে, 100 দিনের কাজ হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার হোক, নাবার্ডের কার্ড হোক, মানে যেগুলো পঞ্চায়েত এলাকায় হয়, হ্যাঁ, আপনার সিঁচাই যোজনার কাজ হোক, অর্থাৎ জল ধরো জল ভোলো, তার একটা প্রকল্প হচ্ছে সিঁচাই যোজনা, হর হর ঘর নল সে জল, প্রত্যেকটি প্রকল্প প্রচন্ডভাবে গড়মিল করেছে এই রাজ্য সরকার। সেই পরিপ্রেক্ষিতে এই রাজ্য সরকার কেন্দ্রের কাছে, অর্থাৎ জল দপ্তরের মন্ত্রীর কাছে গিয়ে দ্বারস্থ হয়ে পুনরায় যে টাকা লগ্নি করতে হবে, তার কারণ হচ্ছে রাজ্য সরকারের এত ক্ষমতা নেই যে এবং কয়েকশো হাজার কোটি টাকা এই ঘাটার মাস্টার প্ল্যান তৈরি করতে লাগবে। মূলত দেবের কোথাও রাখতে হবে। এখন এর মধ্যখান থেকে রাজনীতির কোচকচানি হোক বা যাই হোক না কেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের কাছে জোর দিতে পারলেন না, কারণ কিছু কিছু প্রকল্প, বেশ কিছু প্রকল্প তার যে খরচ হয়েছে তার বই হিসেব কেন্দ্রের কাছে দিতে পারে না। একটু আমাকে বলতে দেবেন। এই না দেওয়ার পরিপ্রেক্ষিতে ঘাটাল মাস্টার প্ল্যান্টের টাকা যে চাইতে যাবে সে রাস্তা কিন্তু বন্ধ। ভালো করে শুনে নিন। মধ্যিখানে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সম্মানীয় সাংসদ দেববাবুকে যে আপনি চিন্তা করবেন না, আপনি ভোটে দাঁড়ান, আপনি জিতুন। মঞ্চে দাঁড়িয়ে ঘাটালবাসীকে বলেছে আর দাসপুর বা চন্দ্রকোনা বাসীকে বলেছে যে এবারে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হবেই। এরই পরিপ্রেক্ষিতে আমাদের পঞ্চায়েত তথা জলমন্ত্রী যিনি রয়েছেন সম্মানীয় বিধায়ক মানস ভূঁইয়া সাহেব, তিনি এইটাকে নিয়ে একটা আলোচনায় বসেছেন। এইটা আলোচনা বসার কারণটা কি? একদিকে দেবকে ঠান্ডা করা, অর্থাৎ দেব তুমি কোনো বিচলিত হও না, তুমি
এলাকায় ঘুরতে ফিরতে পাবে, আমি সেই একটা সিচুয়েশন তৈরি করছি এবং ঘাটাল মাস্টার প্ল্যানকে নিয়ে আমরা জমি অধিগ্রহণ সেটাও আমরা কাজে নেমে পড়ছি। দেখুন, প্রথমে আমি বলছি যে কয়েকশো হাজার কোটি টাকার প্ল্যান হচ্ছে এই ঘাটাল মাস্টার প্ল্যান। আমার গামলার যে কিনারা, চতুর্দিকের যে কিনারা, যেখানে থেকে জল নামবে এই দাসপুর, চন্দ্রকোনা এবং পরিশেষে ঘাটাল, এখানে তো জলটা জমা হবেই। তাহলে যেখান দিয়ে জল ঢুকবে তাকে খালের মধ্যে দিয়ে, ক্যানেলের মধ্যে দিয়ে জলটাকে ডাইভার্ট করে নিয়ে গিয়ে হয় আমাকে গঙ্গায় ফেলতে হবে, নইলে অন্যরকম ভাবে অন্য নদীতে গিয়ে তুলে ফেলতে হবে। এটা করতে হবে। তার জন্য যে জমি, তার যে কনসেন্ট্রেট দরকার রাজ্য সরকারকে, সেটা কিন্তু 100% ভাবে নিতে হবে। এবং কেন্দ্রীয় সরকার বর্তমানে যিনি রয়েছেন আমাদের সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, তার কাছে দ্বারস্থ হতে হবে এবং সারেন্ডার করতে হবে যে আমার যা হয়েছে হয়েছে, আপনার সঙ্গে আমার ক্ষতি হয়েছে, আপনি জনগণের স্বার্থে, দাসপুরবাসীর স্বার্থে, ঘাটালবাসীর স্বার্থে, চন্দ্রকোনাবাসীর স্বার্থে আপনি অন্তত টাকা দিন। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, এই টাকা সম্পূর্ণ যা দেবেন তার একেবারে পাই টু পাই আপনার কাছে আমরা হিসেব ফেলে দেবো। দেখুন, যদি এটা হয় তাহলে কিন্তু 100% আমি বলছি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রধানমন্ত্রী, যেমন মুখ্যমন্ত্রী আমাদের, আজকে যদি পশ্চিম বাংলায় একটা ভয়ঙ্কর যদি ঘটনা ঘটে যায়, আমরা বাঁকুড়াবাসী হিসাবে, আমি একজন বিধায়ক বলছি না, সাধারণ মানুষ হিসাবে ওই ঘাটালবাসী আমরা দেখেছি যখন ছোট ছিলাম, একটা ছবি নিয়ে আসতো, সেখানে জলে ভেসে যাচ্ছে ঘর বাড়ি গরু, ভেসে যায় করে এখানে গান মানে কথা বলতে বলতে তারা আমাদের দরজা গোড়ায় এসে সহযোগিতা চাইতো। সেখান থেকে আজকে তারা অনেকটা যাই হোক দূরে আছে। কিন্তু আজকে ঘাটালবাসী, চন্দ্রকোনা এবং দাসপুরবাসীকে যদি বাঁচাতে হয় তাহলে সমস্ত চুক্তির উপরে উঠে কনসেপ্ট করতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দ্বারস্থ হতে হবে এবং সেখানে যেমন করে হোক বলতে হবে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমি সমস্ত চুরিদারি সমস্ত কিছু বন্ধ করে দিয়ে কাটমানি তোলাবাজি ছেড়ে দিয়ে আমরা এই ঘাটার মাস্টার প্ল্যানকে সাকসেস করব। আমি এখানে ইন্দ্রজিৎ বাবুর কাছে যাবো। ইন্দ্রজিৎ বাবু, কনসেন্ট্রেট করছেন না আপনারা? হ্যাঁ, ওনার উত্তর আমি দেব। নীলাদ্রি বাবুকে অনেক ধন্যবাদ, তিনি মাননীয় বিধায়ক এই বিষয়ে আলোকপাত করার জন্য। তা ঘাটাল মাস্টার প্ল্যান 1957 সালে 21শে মার্চ 21শে মার্চ নিকুঞ্জ বিহারী চৌধুরী ঘাটালবাসীর কাছে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল এই মাস্টার প্ল্যান। এবং তৎকালীন সেই সময় থেকে শুরু করে 1982 সালে, ঠিকই বলেছে, 1982 সালে 10ই ফেব্রুয়ারি তৎকালীন সেচমন্ত্রী প্রভাস রায়ের হাত ধরে শিলান্যাস হলো এবং বিগত 40 বছর অতিক্রান্ত, এখন আমরা দেখছি যে এই পথে কিভাবে এগোচ্ছে। তিনি অনেকগুলো জিনিস তুলে ধরলেন, খুব গ্রাউন্ড রিয়ালিটি ধরলেন, কিন্তু অনেকগুলো জিনিস আবার তিনি কিছুটা ভুলও করলেন পরিসংখ্যান অনুযায়ী। ঠিকই যে এইটা WAPCOS এর তত্ত্বাবধানে এই ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়িত রূপায়ণ করার জন্য কেন্দ্র সরকারকে পরামর্শ দেওয়া হয় এবং কেন্দ্র সরকারকে পরামর্শ দেওয়া হয় 1982 সালের 21শে নভেম্বর থেকে শুরু করে। তারপরও তখন সেখানকার নাম, এখন এই নামটা WAPCOS, এরা মূলত জলসম্পদ, বন্যা কবলিত এই ধরনের কাজের জন্য তারা, এটি কি সরকারি মন্ত্রক, তারা এই ধরনের কাজের অনুমোদন এবং কিভাবে তৈরি হবে সেইগুলো তারা ডেটাগুলো দেয়। এবার তারপরে আমরা দেখলাম 2012 সাল, সেই সময় 21শে নভেম্বরে আবার এইটা তুলে ধরা হলো, এইটা ইমিডিয়েটলি করতে হবে। 60% টাকা কেন্দ্র দেবে, 40% টাকা রাজ্য সরকার দেবে, এইভাবে তারা পরামর্শ দিল। কিন্তু আগামী দিনে সেটাও সেই সময় বলবৎ হলো না এবং আগামী দিনে আমরা দেখলাম এই ঘাটাল মাস্টার প্ল্যানে 2015 সালের 25শে মে প্রথম পর্যায়ে 1215 কোটি টাকা খরচ বরাদ্দ করা হলো। উনি যে বললেন না 1215 কোটি টাকা খরচ করা হয়েছে, না, খরচ বরাদ্দ, অর্থাৎ কত টাকা খরচ হতে পারে সেই টাকাটা আমরা বরাদ্দ করলো কেন্দ্র সরকার, খরচ করা হয়নি, এটা একটু বলে দিই। তা জলসম্পদ মন্ত্রক প্রস্তাবিত প্রকল্পের ছাড়পত্র দিল সেই সময়। কেন্দ্র জলসম্পদ মন্ত্রী
উনি বললেন না যে উনি অর্ধেকটা বললেন, অর্ধেকটা নিজের দল তো চেপে গেলেন, বিধায়ক মানুষ তো। তা বলতে গেলে আবার পরবর্তীকালে টিকিট যদি না পায়, 2026-এ নির্বাচন তো সামনে, সেই জন্য 8 মাসের ওপর একটু বাকি আছে, সেই জন্য সিআর পাটিলের কথাটা উনি ভুলে গেলেন। জানেন হয়তো, অবশ্যই জানেন, কারণ দল যখন করেন এত কিছু জানেন, এটুকু জানেন। সিআর পাটিল কি বললেন এই কদিন আগে আমরা শুনলাম, এই মুহূর্তে ভালো করে শুনবেন, এই মুহূর্তে বন্যা মোকাবিলায় প্রকল্পের আওতায় নতুন কোনো প্রজেক্টে বিনিয়োগ করার মতো অর্থ আমরা বরাদ্দ করতে পারবো না। নতুন, এই কথাটা কিন্তু একটু ভালো করে শুনুন, নতুন নতুন কোনো প্রকল্পে বিনিয়োগ, অর্থাৎ যেটা 1957 থেকে এবং 1982 সালে তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে গেল, তারপর 1215 কোটি টাকা বরাদ্দ করা হলো 2015 সালে, তখন নরেন্দ্র মোদীর সরকার। তাহলে তাহলে সেই প্রকল্প নতুন কি করে হচ্ছে? তখন তারা বলছে যে এটা আপনারা আন্তর্জাতিক মঞ্চে অর্থ ভান্ডারের কাছে, যেমন বিশ্ব ব্যাংক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আছে, এই ধরনের ব্যাংকগুলোর কাছে আপনারা ঋণের জন্য তদবির করুন। মানে এটা তো নিজেরাই করতে পারি, সেটা ওনারা পরামর্শ না দিলেও করা হবে, এমনিও করা হবে। কারণ ইতিমধ্যেই উনি মনে হয় জানেন 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে, ডিপিআর হয়েছে, সেইটা আমি কেন বলছেন না জানি না। নোটিফিকেশন, টেন্ডার নোটিফিকেশন হয়েছে যে ইতিমধ্যেই শিলাবতী নদীর খনন কার্য 23 কিলোমিটার করার জন্য, এবং টোটাল খনন কার্য উনি 84 কিলোমিটার ঠিকই বলেছেন, টোটাল এটা 84 কিলোমিটার খনন কার্য করতে হবে, এবং 84 থেকে 85, যাই হোক। কিন্তু এই যে 23 কিলোমিটারের কথা উনি উল্লেখ করলেন না, টেন্ডারের কথাও তিনি উল্লেখ করলেন না। অবশ্যই জমি গ্রহণের বিষয়টা তো আমরা সকলেই জানি, জমি গ্রহণের প্রাথমিক সম্মতিপত্র আদায় করতে সত্যি বিক্ষোভের মুখে বহুবার পড়া হয়েছে। কিন্তু একটা জিনিস দেখুন, মানবিকভাবে ভাবুন যে একটা জিনিস করতে গেলে, একটা এত বড় বৃহৎ একটি জায়গা, সেটা পরিত্রাণ পেয়ে, এবং দীর্ঘদিনের সমস্যা, সেটা থেকে পরিত্রাণ পেতে গেলে কিছু সমস্যা তো আসবেই। সেই সমস্যা তো সরকার এগুলো ক্লিয়ার করার জন্য অলরেডি কথাবার্তা চলছে এবং অনেকটাই এগিয়ে গেছে। যেমন 10,000 কৃষক পরিবারকে 105 একর জমি দেওয়ার জন্য বাজার দর অনুযায়ী 2.5 গুণ বেশি দরে জমি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে, এবং বহু মানুষ তাতে স্বাক্ষর করেছে। এই যে সম্মতিপত্র, এই সম্মতিপত্র আধিকারিকদের সঙ্গে এই রবিবার, আজকে হচ্ছে রবিবার, এই বিগত মঙ্গলবারে যাওয়া হয়েছিল, আমি যতটুকু খবর জানি প্রশাসনিক সূত্রে, আধিকারিকদের নিয়ে সেচ কর্মাধ্যক্ষ আশিস সুদায়েত এবং পৌর প্রধান তুহিন কান্তি বেরা। এবং এই তুহিন কান্তি বেরা, এই মানুষটি পৌর প্রধান, আমি তাকে সত্যি সাধুবাদ জানাই। আমার দলের বলে বলছি না, এটা যে কেউ, এটা যদি অন্য দলের হতো আমি তাকে বলতাম, কারণ যেটা ভালো সেটাকে মানতে হবে। তা তিনি তার 10 বছর ধরে একটা তিল করে বাড়ি তৈরি করা, দোতলা বাড়ি, আমরা দেখেছি ইলেকট্রনিক্স মিডিয়া, আমরা দেখেছি বিভিন্ন তার বাড়ি, সেই বাড়ি তিনি তার এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার জন্য তিনি এই বাড়ি সেই এর সম্মুখীন হচ্ছে, মানে বাড়িটি ভাঙা যাবে এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার জন্য, এবং তিনি সবার প্রথম তিনি সম্মতি দিয়েছেন। তাহলে একজন প্রশাসনিক মানুষ যদি সম্মতি দিতে পারে, সব মানুষই দেবে। প্রাথমিকভাবে তো একটু অসুবিধা হবেই, কারণ এই যে শিলাবতীর পশ্চিম পারে বহু দোকান, এবং সেখান থেকে এই যে আপনার এই দোকানগুলো ভাঙার জন্য মেনলি অ্যাকচুয়ালি মানুষের রুজি রুটির চিন্তার বিষয়, কিন্তু দীর্ঘকালীন সমস্যাকে যদি ক্লিয়ার করতে হয়, তা সুতরাং এই যে এনক্রোচমেন্ট আছে, এনক্রোচমেন্ট গুলো সারাতে হবেই, কারণ এছাড়া তো আর কোনো রাস্তা নেই। এবার উনি আসছেন 100 দিনের কাজের কথা, 100 দিনের কাজেতেই তো হাইকোর্ট যে পর্যবেক্ষণ করলো, একটা জিনিস, আপনারা এত 7 লক্ষ 8 লক্ষ মানুষের টাকা আপনারা আটকে রেখেছেন, সেখানে যদি 1000 মানুষ যদি, হ্যাঁ গন্ডগোল আছে, নিশ্চয়ই আছে, এর অস্বীকার করার জায়গা নেই। না, আপনাকে বলি আমি একটু বলি, আপনাকে থামাচ্ছি। সম্মানীয় হাইকোর্টের কাছে আজ থেকে 2 দিন আগে মুর্শিদাবাদ, মালদা বেশ কিছু এলাকাতে কয়েক লক্ষ কোটি টাকা আপনি দেখুন সেগুলো তছনছ হয়েছে, এবং প্রধান থেকে শুরু করে সকল হয়েছে। কেসগুলো হাইকোর্টের মধ্যে এসে গেছে, আপনি এগুলোকে একটু জেনে নিন।
আপনি দাদা, আমার জানা আছে দাদা, আমরা প্রতিদিন এই নিয়ে রাজনীতি করি, আপনার থেকে এই বিষয়ে আপনি অন্যভাবে নেবেন না, অনেকটা ভালো জানি। তা সুতরাং আপনি হয়তো আপনি হয়তো এটা জানেন না, আপনাদের আপনাদের তো ওই মহকুমা, আপনারা চিন্তা করবেন খানাকুলে তো আপনাদের বিধায়ক দিদি 4টে, ওই মহকুমায় 4টে বিধায়ক পেয়েছেন আপনারা। কি কাজ করেছেন বলুন, কি কাজ করেছেন ওই অঞ্চলটায়, ওই হুগলি আজকে খানাকুল গোঘাট অঞ্চলে কি কাজ হয়েছে? গোঘাট অঞ্চলে কি কাজ? 100 দিনের টাকা তো আপনারা আটকে রেখেছেন। আরে 1,70,000 কোটি টাকা আটকে রেখেছেন। তারপরে আবার এই যে ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের, তাহলে আপনারা কেন বলছেন না? আপনারা উত্তর দিন, মানুষ জনসাধারণ দেখছে, উত্তর দিন, উত্তর দিতে হবে তো। কেন এটা নতুন প্রকল্প বলছে আপনাদের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী? কেন বলুন, সিআর পাটিল কেন বলছে যে নতুন প্রকল্পের জন্য টাকা নেই? আজকে যেটা 1959 সালে যে মানসিং কমিশনের রিপোর্টের ভিত্তি করে সেই জিনিস আজকে এত বছর অতিক্রান্ত, দীর্ঘ 60 বছর, তাহলে সেইটা বলছে নতুন প্রকল্প? তাহলে সেইটা কি নতুন প্রকল্প? সেটা কি নতুন প্রকল্প হয়? সেটা কি নতুন প্রকল্প আপনার হয়? যদি নতুন আপনাদের হচ্ছে আর একটা জিনিস জেনে এই অর্ধ জিনিস জানবেন না। প্রথমে শুনুন, 2015 সালের পরে আপনারা বলেছিলেন যে 60-40% যখন সমস্যা, 75% 25%। তারপরে 2018 সালে কেন দিলেন না? 2018 সালে কেন দিলেন না? বলেছিলেন 75% টাকা WAPC রিপোর্টে আছে। দেখে নিন আপনাদের উন্নয়ন মন্ত্রকের, জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের, এবং এইটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রকের। এটা একটু জেনে নিন, WAPC ব্যাপারটা জেনে নিন, তারাই তো বলেছিল। তাহলে 75% রাজি হয়ে কেন দিলেন না? তারপরে আজকে যখন 500 কোটি টাকা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেটার জন্য বাস্তবায়িত করার জন্য সেই টাকা স্যাংশন হয়েছে, সেই টাকায় যখন কাজ করতে যাচ্ছেন আপনাদের 1 টাকা আপনারা দেবেন না, উল্টে বলছে ঋণ। চিন্তা করুন, আমি এখানে দুজনকে থামাচ্ছি, একটি বিষয় আমার কাছে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, তা হলো কেন্দ্র রাজ্য সমন্বয়ের বড় অভাব রয়েছে, যার জন্যই হয়তো দিনের পর দিন ঘাটাল মাস্টার প্ল্যানও বাস্তবায়ন হচ্ছে না। আর এদিকে সরাসরি দাসপুর থেকে শুরু করে ঘাটাল থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ রীতিমতো তারা জলের তলায় থাকছে। অভিনন্দন। একদমই তাই। এবং এই গোটা বিষয় নিয়ে গত 22 তারিখ সাংসদ দেব তিনি একটি পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে, একবার দেখবো সেই পোস্ট, যেখানে তিনি লিখেছেন বিগত 10 বছর ধরে লোকসভার সব অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যানের পক্ষে সওয়াল করেছি। অনেক চেষ্টার পরেও কেন্দ্রীয় সরকার তাতে সায় দেয়নি, অর্থাৎ সাড়া দেয়নি কেন্দ্রীয় সরকার, ঠিক এই বিষয়ে কিন্তু তিনি বলেছেন। আর 2024-এ রাজ্য সরকারই সিদ্ধান্ত নেয় এবং 1/3 বাজেটও বরাদ্দ করে। 2025-এর ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়। এই প্ল্যানে মোট 130 কিলোমিটার নদীর ড্রেজিং, বাঁধ নির্মাণ, ব্রিজ তৈরি, খাল কাটা, খালের সংস্কার, কৃত্রিম নদী তৈরি, জমি অধিগ্রহণ সবই রয়েছে। অর্থাৎ এই গোটা ঘাটাল মাস্টার প্ল্যানে ঠিকই কি রয়েছে তিনি কিন্তু এই বিষয়ে লিখেছেন, এবং যার সময়সীমা কমপক্ষে 4 থেকে 5 বছর। ঘাটাল জলভাসী হওয়ার পরে মানুষের অভিমান জনপ্রতিনিধিদের ওপরেই হবে। বিগত 10 বছর ধরে লোকসভার সব অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যানের পক্ষে সওয়াল করেছে। অর্থাৎ তিনি কিন্তু এই গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন যে তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু কেন্দ্রের তরফ থেকে কোনো রকম কোনো সায় দেওয়া হয়নি। অবশেষে রাজ্য সিদ্ধান্ত নিয়েছে যে এই ঘাটাল মাস্টার প্ল্যানের সম্পূর্ণ টাকা রাজ্যের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে 500 কোটি টাকা, যেখানে রাজ্য বাজেট থেকে এই টাকা দেওয়া হয়েছে। এবং এই গোটা বিষয় নিয়ে কিন্তু তিনি পরিষ্কারভাবে 22 তারিখ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে গোটা বিষয়টি তিনি লিখেছেন। বেশ, ঠিক এই বিষয়টি নিয়ে সরাসরি আমি ইন্দ্রিত বাবুর কাছে যাবো, তারপর আমি নেতাবাবুর কাছেও যাবো। ইন্দ্রিত বাবু, আমাকে একটা বিষয় একটু বুঝিয়ে দিন, যে সাংসদের অ্যাটেন্ডেন্স 12%, সে সবগুলো অধিবেশনে গিয়ে কি করে এই ঘাটাল বিষয়ে কথা বলছে, এই বিষয়টিকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? দেখুন, এবার বলি, তাহলে আজকে দেব আমাদের মাননীয় সাংসদ হয়েছেন, তার আগে তো ওনাদের সাংসদ ছিলেন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ কি করেছেন এই যে 5 বছর তার যে টেনিয়রে, তিনি সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কবার বলেছেন? তিনি তো কেন্দ্রে বিজেপি সরকার। আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার কথাটা একটু শোনা যাচ্ছে। দিলীপ ঘোষ বলেছিলেন
ইন্দ্রজিৎবাবু শুনুন, দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর কাছে বলেছিলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, তারপরে কি করতে পেরেছেন বলুন। শুনুন, আপনাকে আমিও বলছি, তাহলে আপনি বলুন কি করতে পেরেছেন, ইমপ্লিমেন্ট কি কিছু করতে পেরেছেন? শুনুন, ইমপ্লিমেন্ট কি কিছু করতে পারেননি? ইমপ্লিমেন্ট কি, আমি তো অনেক কথাই বলতে পারি, ইমপ্লিমেন্ট কি কিছু করতে পারেননি, যাহা ফেলিওর সেই। এবার ভাবুন, না ইমপ্লিমেন্ট যখন করতে পারেনি, তার 12% থাকুক আর 50% থাকুক, তাহলে আপনাদের কেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী বললেন যে নতুন প্রজেক্ট? এইটা উত্তর দিন আগে, এইটা উত্তর দিন, এটা নতুন প্রজেক্ট? তার মিনিমাম সেন্সটুকু নেই যে এটা WPCOS কি দিয়েছিল রিপোর্টটা, আজকে দীর্ঘদিন ধরে চলছে, এইগুলো বলুন। এইগুলো বলবেন না তো, কারণ আপনাদের এগুলো তো দ্বিচারিতা, যে মানুষের মধ্যে একরকম বিভেদ সৃষ্টি করার রাজনীতি আপনারা করেন। এই জন্যই তো বলছি, এই জন্য বলুন। আপনি তো হুগলি মহকুমার মধ্যে তো 4 জন বিধায়ক পেয়েছিলেন, বিধায়কে একটা টাকা খরচা করতে পেরেছেন উন্নয়নের জন্য? একটা কোটিয়ান পরিসংখ্যান দিতে পারবেন? পারবেন না দিতে, দিন দেখি, তাহলে বুঝবো। আপনার বিধায়ক তহবিল থেকে কত টাকা খরচা করতে পেরেছেন বলুন। আপনি বিধায়ক উন্নয়ন তহবিল থেকে কত টাকা, বিএসইউপি থেকে কত টাকা খরচা করে পেরেছেন? বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে কত টাকা খরচা করেছেন বলতে পারবেন? পারবেন না। তার কারণ হচ্ছে খরচা করার, আপনাদের কাজ করার কোনো অভিজ্ঞতাও নেই, কাজ করার সবচেয়ে বড় ইচ্ছা নেই। ইচ্ছাটা যদি এক এক করে এই অবস্থা, আমি একটু কথাটা শুনতে চাইছি। আজকে দেবের তত্ত্বাবধানে 500 কোটি টাকা আপনারা অনলাইনে রয়েছেন, এভাবে কেউ কারো কথা বলতে পারে, কারো সাউন্ড প্রপার আসছে না। আমি এক এক করে আসছি। নীলাদ্রিবাবু বলুন। ওনার কথা কিছু শুনতে পাচ্ছি না অঞ্জন, ওনার কথা কিছু শুনতে পাচ্ছি না। বুঝতে পারছি নীলাদ্রিবাবু, আপনার সাউন্ড প্রপার আসছে না। আমি এই সমস্ত বিষয় নিয়ে আবার ফিরছি, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবে না। এখন ড্রাইভ টিভি বাংলা, প্রাইম টাইম, ইঙ্গিত। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এই মুহূর্তে ইঙ্গিত। আমরা কথা বলছিলাম ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে এবং নীলাদ্রি বাবুর সঙ্গে। আমি আবারও ফিরবো তাদের কাছে, কিন্তু প্রশ্ন একটি জায়গাতেই ছিল, তা হলো যার একেবারে সংসদের ভেতরে 12% তার প্রেজেন্স রয়েছে, সেখানে তিনি এতদিন ধরে যা এত কিছু বলছেন, যে সবগুলো অধিবেশনে তিনি এতগুলো কথা তুলেছেন, তার 12% প্রেজেন্ট নিয়ে আমি কথা বলছিলাম। আমি সেই বিষয় নিয়ে সরাসরি নীলাদ্রিবাবুর কাছেও যাবো। নীলাদ্রিবাবু বলুন। আপনি ঠিকই বলেছেন। সর্বপ্রথম আমাদের সম্মানীয় সাংসদ দেববাবু, তিনি 12% উপস্থিত সংসদ ভবনে। অতএব যখন সেশনগুলো চলে, বিভিন্ন যে আলোচনা হয়, এবং তিনি কতদিন ওই সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন, এক। দ্বিতীয় কথা হয়েছে, এগুলোকে তিনি মেনশন করেছেন কি না, এবং সেগুলোকে কতটা ডিসকাশন হয়েছে, এবং সেগুলো কতটা রেজিস্টার্ড হয়েছে, 2। এবং সেটা কতটা ফলপ্রসূ হওয়ার জন্য তিনি মন্ত্রীর কাছে দ্বারস্থ করেছেন, কতটা চিঠি চাপাটি করেছেন। পয়েন্ট নাম্বার 3, আমাদের ইন্দ্রজিৎবাবু বলে যাচ্ছেন, দেখুন, প্রত্যেকটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে সহযোগিতা অবশ্যই দরকার আছে। আমি জানি, একটু জোর দিয়ে বলতে পারি, এবং 100% এটা সত্য হবে, বর্তমান যে প্রধানমন্ত্রী, তিনি এমনই একজন ব্যক্তিত্ব, এখানে কোনো রাজনৈতিক রং দেখেন না, ডেভেলপমেন্টে দেখেন। সেই জন্য আজকে পশ্চিমবাংলায় দেখুন, কেন্দ্রীয় প্রকল্পের যে ত্বরান্বিত হয়েছে, যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে, আপনার একটাও আঙুল বাড়িয়ে বলুন তো যে মুখ থুবড়ে পড়েছে, সেটা মেট্রোর ক্ষেত্রেই হোক, রেলের দপ্তর থেকেই হোক, জল দপ্তর থেকেই হোক। আজকে আমরা বাঁকুড়া পুরুলিয়ার মানুষ প্রতি বছর গ্রীষ্মের সময় দাবদাহে আমাদের হাহাকার হয়ে যায়। আজকে আপনি জিজ্ঞাসা করুন, আপনাদেরই যারা সাংসদ আছেন, বিধায়ক আছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন যে বাঁকুড়া পুরুলিয়ার মানুষ আর জলে কষ্টে রয়েছে কি না। কারণ প্রধানমন্ত্রী এটাতে টোটালি একদম কনসেন্ট্রেট করেছেন, এবং তার জন্য জল প্রকল্প মিশনের খাতে যে টাকা দেওয়া হয়েছে, বাড়িতে বাড়িতে আজকে নলে করে জল পৌঁছে গেছে। এটা একটা ছোট্ট উদাহরণ। আজকে পশ্চিমবাংলার যে চতুর্সীমা, আপনি নিজে আজকে স্বীকার করুন না করুন, আমি জানি না, যদি আপনি সত্যি কথা বলেন, আপনি দেখুন গ্রাম তো গ্রাম পাকা রাস্তা হয়ে গেছে। আপনি যে গ্রামেই বাসিন্দা হন না কেন, সেই গ্রামে চেহারা বিগত দিনে যাদের নাম করলেন কংগ্রেসের পিরিয়ডে বা সিপিএমের কমিউনিস্টের পিরিয়ডে, তাদের সময় কতটা ডেভেলপমেন্ট হয়েছে, আর বর্তমান 2014 পর থেকে 2025 সালে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রকল্পের যে টাকা যেখানে যেখানে কাজে লাগিয়েছে এই সরকার, সেখানে দেখুন কতটা ডেভেলপমেন্ট হয়েছে। আপনি কি বলতে চাইছেন? তাহলে পথশ্রী প্রকল্প শুধু পথশ্রী প্রকল্প যা রয়েছে, সেই প্রকল্প শুধুমাত্র আপনাদের জন্যই হচ্ছে, রাজ্য সরকারের কোনো এখানে কন্ট্রিবিউশন নেই? নিশ্চিতভাবে। কেন? আমি দেখুন, আমি বলি এটারও স্ট্রাকচার, মিথ্যে কথা কখনোই বলা যাবে না।
রাজ্য সরকারকে একটা অংশের টাকা দিতেই হয় কেন্দ্রের সাথে সাথে। কেন্দ্র কিন্তু নেয় আপনি আপনি তো সরাসরি বলে ফেললেন যে কেন্দ্র সরকারের জন্য যেখানে যেখানে কেন্দ্র সরকার হস্তক্ষেপ করেছে শুধু সেখানে সেখানে ডেভেলপমেন্ট হয়েছে। বলি আপনাকে, এটা আপনি বিশ্লেষণটা অন্যভাবে করবেন না। কেন্দ্রীয় সরকার যখনই রাজ্য সরকার কেন্দ্রের কাছে সহযোগিতা চায় তখন সেটাতে সহযোগিতার হাত বাড়ায়, আমি এটাই বলতে চেয়েছি। এক্ষেত্রে ঘাটাল মাস্টার প্ল্যান্টের ক্ষেত্রেও আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, সম্মানীয় সাংসদ দেব মহাশয় যদি ওই পার্লামেন্টে দাঁড়িয়ে যদি বলতেন, এটা দিনের পর দিন যদি উনি বলে থাকতেন এবং যদি এটাকে দৃষ্টিতে নিয়ে আসতে পারতেন, তাহলে নিশ্চিতভাবে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার ডিপার্টমেন্টকে দিয়ে নিশ্চিতভাবে সেটাকে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি ভেবে দেখতো বা ভেবে দেখবে। তার জন্য কি করার দরকার আছে? প্রথম কথা আছে, আমি বলি ইন্দ্রজিৎ বাবু বললাম যে জমি অধিগ্রহণ একটা হচ্ছে ব্যাপার। এই যে জমি আজকে খালটা যে কাটা হবে তার জন্য যে পরিকাঠামো সেটা করতে হবে। আমাদের সম্মানীয় বিধায়ক মানসবাবু রয়েছেন, তিনি আমারও পরিচিত, তিনি আমার দাদার মতো, কোনো শত্রুতার কথা বলাই নেই, বিরোধিতার কথা বলাই নেই। ওই এলাকার মানুষকে সুরাহা দিতে হবে। কেন আমরা নদীতে জলে ডুববো না, সেই মানুষটা কেন জলে ডুববে? এইটার জন্য দুটো হাতকে এক করতে হবে। এক করে এখানের মন্ত্রী মহোদয়, কেন্দ্রীয় মন্ত্রী মহোদয় দ্বারস্থ হতে হবে, সাথে সাথে আমাদের সংসদ মহোদয়কে সবসময় রাখতে হবে। আমি তো বাঁকুড়া রেলে এত তো প্রজেক্ট করিয়েছি, সেখানে আমাকে যতই আমাদের সরকার হোক, কেন্দ্রীয় সরকার হয়তো বিজেপির গভর্নমেন্ট হোক না, সেখানে কিন্তু বিধায়ককেও সেখানে ইনিশিয়েটিভ নিতে হবে যে আমার এটা করতে হবে আমার এলাকার বাসীর জন্য। তাই আমি সর্বপ্রথম দেববাবুকে বলবো, আপনি এই 12% কাটিয়ে 50% অন্তত ন্যূনতম আপনি হাজিরা রাখুন, আর প্রত্যেকটা সেশনে আপনি এটাকে তুলে ধরুন। আমি যেমন তুলে ধরেছি, আমি অবশ্যই বলার সুযোগ দেবো আপনাকে আবারও। ইন্দ্রজিৎ বাবু বলুন। হ্যাঁ, উনি বললেন এটা ঠিকই যে সবাইকে এখানে দেখুন, সবাই যে সমস্যার মধ্যে আছে, এখানে তৃণমূলও আছে, বিজেপিও আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, সাধারণ মানুষও আছে। কারণ এই সমস্যাটা তো দীর্ঘদিনের, এটা তো আর নতুন আজকের সমস্যা না। কিন্তু উনি যেটা বলছেন যে দেবের কথা, মাননীয় দেব সাংসদের কথা, দীপক অধিকারীর কথা, আপনাকে আমি একটু পরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, এখন আমার ফোনটা এতে আছে। 12% তার হয়তো থাকতে পারে, আপনি যে পরিসংখ্যান দিচ্ছে ঠিকই দিয়ে দেবেন, কারণ এটা তো পরিসংখ্যান যে কোনো মানুষ যারা জানে তা দিতে পারবে। কিন্তু এই 12%-এর মধ্যে অধিকাংশ দিন দেব কিন্তু সবার আগে তুলে ধরেছিল ঘাটাল মাস্টার প্ল্যানের কথা, এবং ঘাটাল মাস্টার প্ল্যানে এত বছর অতিক্রান্ত, একমাত্র এই সাংসদ তার টেনিয়রেই 500 কোটি টাকা রাজ্য বরাদ্দ করেছে এবং কেন্দ্র সরকার ডাইরেক্টলি না বলে দিয়েছে। তাহলে এইখানে বিচারিতাটা কেন, এটা দিলেও এইটা আপনি একটু উত্তরটা দিন। কারণ হচ্ছে যেখানে 1215 কোটি টাকা 2015 সালে 25শে মে যখন এটা রূপায়ণের জন্য, বাস্তবায়নের জন্য বরাদ্দ করা হয়েছিল, তাহলে তখন কেন এই টাকাটা দেওয়া হতো না? তার পরিবর্তে আমরা দেখলাম দিলীপ ঘোষ যখন মাননীয় সাংসদ হলেন, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, তখন তার টেনিয়রতে এই জিনিসটা হয়নি। এগিয়ে নিয়ে যাওয়ার হয়তো উনি বলেছেন, অবশ্যই বলেছেন, আমি শুনেছি কয়েকটা সেশনে উনি তুলে ধরেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। এটা যদি আমি মিথ্যে কথা বললেও সেটা তো পরিসংখ্যান আছে, তথ্য আছে। 17বার কেন আপনি? আপনারা শুনে নিন, ঠিক আছে? আমি তো বলছি বলেছেন, আমি তো আপনাকে বলছি বলেছেন, কারণ উনি বলেছেন তো অন রেকর্ড আছে। উনি 17বার কেন 50 বার বলেছেন। কিন্তু আমার বক্তব্য যে 50 বারও যদি বলে থাকে, তাহলে তখন কেন্দ্র সরকার কেন তখন হলো না? কেন হলো না? জমি অধিগ্রহণ আজকে কেন জমি অধিগ্রহণ তো আজকেও দাদা আছে। জমি অধিগ্রহণ সমস্যা চিরকালই থাকবে, অধিগ্রহণ সমস্যা চিরকাল থাকবে। তো আজকে কেন সেই জমি অধিগ্রহণ সমস্যা কিছুটা মিটিয়ে 23 কিলোমিটার খনন কার্য শুরু হয়েছে? বেশ, আপনাদের দুজনের সঙ্গে কথা বলে আমরা যতদূর বুঝতে পারছি যে ঘাটাল মাস্টার প্ল্যান মূলত এই পর্যায়ে দাঁড়িয়ে শুধুমাত্র জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা হচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে, জমি অধিগ্রহণ যদি সত্যিই সমস্যা থাকে, আমার প্রশ্ন শুধু একটি জায়গাতে, তাহলে টাকা এখন অতটা পরিমাণে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে না, তার কারণ আপনারা বিশ্বাস করছেন যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমি বোঝার চেষ্টা করছি বিষয়টা, প্লিজ একটু বোঝানোর চেষ্টা করুন। তাহলে টাকা দেবে কেন্দ্রীয় সরকার, আমি সব বুঝতে পেরেছি, আমার প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক। তাহলে জমি টিআর পাটিলের বক্তব্যটা, কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রীর বক্তব্যটা একটু দেখিয়ে দাও, তাহলে বুঝতে পারবে। আমি এই প্রসঙ্গেই আসবো। আমার শুধু একটি প্রশ্ন, আমার সহজ মনে, আমার দর্শকদের হয়ে সহজ প্রশ্ন এসছে। তাহলে জমি অধিগ্রহণ নিয়ে যদি এত সমস্যা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে
কি জন্য সমস্যাটা হচ্ছে? টাকা ইস্যু হচ্ছে, হয়তো যে টাকায় তারা বাড়িটা করেছে আজকের দিনে দাঁড়িয়ে থেকে হয়তো সেই টাকাটা তারা পাচ্ছে না। তাহলে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার দুই মিলে একসঙ্গে সমন্বয়ে তাদেরকে সেই টাকাটা দিলে পরেই তো তাদেরকে যদি একটু অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করে দেওয়া যায়, এতগুলো মানুষের প্রাণ বেঁচে যায়। সেটা কি করা যাচ্ছে না? কোনো এক জায়গায় গিয়ে কনভিন্স করতে গিয়ে রাজ্য আর কেন্দ্র উভয়ই ফেল করছে। কেন্দ্র সরকার তো দিচ্ছে না টাকা, কেন্দ্র সরকার তো অলরেডি না বলে দিয়েছে। বলেছেন ইন্দ্রজিৎ বাবু খানিকটা বলেছেন, এখানে কিছু কিছু বাড়ি রয়েছে, বেশ কিছু বাড়ি আছে, বেশ কিছু ছোট ছোট বিজনেস সেন্টার গুলো রয়েছে, কিছু কিছু রয়েছে ছোটখাটো দোকান রয়েছে, কিছু কিছু জায়গা রয়েছে সরকারি আবাসন আছে। এই জায়গাগুলোকে মানুষবাবু এটা জানেন, সেইগুলোকে যদি কাটিয়ে উঠতে পারা যায় এবং কেন্দ্রের সহযোগিতা নিঃস্বার্থভাবে যে আমরা এই কাজটা করবই কনসেন্ট্রেট করা যায়, তাহলে আমি বলছি আপনাকে আজকের এই লাইভের মধ্যে দিয়ে যে ঘাটার মাস্টার প্ল্যান হতে বেশি সময় লাগবে না। সবটাকে এক করতে হবে এবং আলোচনা ভিত্তিক করতে হবে। আলোচনা ভিত্তিক আলোচনার টেবিলে বসে এখানে আলোচনার জায়গাটা কোথায় আটকাচ্ছে? আলোচনার জায়গাটা কোথায় আটকাচ্ছে? মতন দেখতে, হ্যাঁ মোটা ভাই, এইগুলোকে ছেড়ে দিতে হবে। আরে যদি আমার মুখ্যমন্ত্রীকে দরকার হয়, আমি ওনাকে হাত জোড় করে বলবো, দিদি জনগণের স্বার্থে আপনি টাকা দিন। আমি বলেছি এই এলাকায় 3টি ব্রিজের জন্য লাইভ করেছি, বিধানসভায় অন্তত 50 বার বলেছি, আমার কাছে চিঠি আছে, প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে ডিসকাশন মেনশন প্রত্যেক জায়গাতে আমি সম্মানীয় স্পিকারের দৃষ্টিতে এনেছি এবং সেটা রেজিস্টার্ড হয়েছে। সেই রকম ভাবে দেখুন উদ্যোগ নিতে হবে দাদা। আজকে যদি মা কখনোই সাধারণত মুখে স্তন দেয় না সন্তানকে, যদি মা ছেলে যদি না কাঁদে, একটু ভাবতে হবে। একটা কাজ করাতে গেলে মাথার জল একদম পায়ে ফেলতে হবে, মানে রোদে শীতে জলে ঘুরে বেড়াতে হবে। তবে আমি সব বুঝতে পারছি নীলাদ্রিবাবু, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কোন জায়গায় আলোচনাটা আটকাচ্ছে? কেন এই আলোচনাটা এই পয়েন্ট টেবিল বৈঠকের মধ্যে আসছে না? কোমরে দড়ি দিয়ে নামাবো, এখানে কোমরে দড়ি বেঁধে ঘুরাবো, হুন্দুল কুচকুচে, টাকার দরকার নেই, আমরা দেখে নেবো, কিন্তু করার সময় হুটুর কাজ করা। ইন্দ্রজিৎ বাবু এটার কি উত্তর হতে পারে? তার কারণ এটা খুব সত্যি কথা। আজকে ধরুন আমার প্রশ্নটা একটু শেষ করতে দিন। আমার প্রশ্ন শুধু একটি জায়গাতে ইন্দ্রজিৎ বাবু, তা হলো আজ যদি রাজ্য কেন্দ্রের সঙ্গে যদি সমন্বয় করে, তাহলে তো আলটিমেট সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধান হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে এইভাবে যদি দ্বৈরথ চলতে থাকে, আমি মানছি যে আপনারাও কিছু ভালো করতে চাইছেন, কেন্দ্রও কিছু ভালো করার চেষ্টা করছে, কিন্তু হয়তো আপনাদের দ্বারা করে উঠতে পারছেন না, এটা কেন্দ্রের দাবি। কিন্তু আমার প্রশ্ন শুধু একটি জায়গাতে, যদি আপনারা দুজনেই একত্রিত হন, তাহলে তো 10 মিলে করি কাজ হারি জিতি নাহিরা যে ব্যাপারটা বলা যেতে পারে। ইন্দ্রজিৎ বাবু এ জায়গায় কেন আটকাচ্ছে? দেখুন এবার বলি আটকাচ্ছে তো এইখানে মেন কারণটা যেটা হচ্ছে যে জমি ও অধিগ্রহণের একটা বিষয় অবশ্যই আছে। এটা মূলত যে শিলাবতীর পশ্চিম পারে যে দুই ধারে ব্যবসায়িক মানে দোকানগুলো, সেইগুলো নিয়ে একটা সমস্যা হয়েছে। কিন্তু সেই সমস্যা তো অলরেডি আমাদের সেচ মন্ত্রী মাননীয় মানস ভুঁইয়া মহাশয় সেটাকে অনেকটাই ক্লিয়ার করেছেন এবং আগামী দিনে 23 কিলোমিটার খনন কার্য ইতিমধ্যে শেষ হয়েছে এবং আরো যে খনন কার্য শিলাবতী নদীতে হবে সেইটাও চলবে। কিন্তু এবার উনি যেটা তোমরা যেটা বলছো বা উনি যেটা বলছেন এই পরিসংখ্যানটা একটুখানি উনি ভুল তথ্য দিচ্ছেন। তার কারণ এখানে কেন্দ্রের বিষয় ছিল, কিন্তু এখন ছিল আর আছে দুটো কিন্তু তফাৎ আছে। ছিল কিন্তু যেদিন থেকে কেন্দ্র স্পষ্ট ক্লিয়ার করেছে যে আমরা বন্যা নির্গতের জন্য, বন্যাকে আটকানোর জন্য নতুন কোনো প্রজেক্টে আমাদের কাছে অর্থ দেওয়ার মতো অবস্থা আমাদের নেই। আপনি ইন্দ্রজিৎ বাবু ভুল তথ্য দিচ্ছেন। কেন্দ্র কখনোই বলে না যে আমাদের অর্থে দেওয়ার মতন অর্থ নেই, এটা একদম সম্পূর্ণ ভুল। আপনাকে আমি চাই পাঠিয়ে দেবো, না আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আপনাদের নিউজটা সমেত আপনি দাদা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। আপনি বলবেন না আপনি দিবেন না, বলবেন না, আমি আপনাকে এখনই পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পারবেন না। আচ্ছা আমি অঞ্জনকে পাঠিয়ে দিচ্ছি, অঞ্জন তোমাকে পাঠিয়ে দিচ্ছি, ওনাকে দেখিয়ে ছেড়ে দেবো যদি কথা বলে আপনি এটা নিয়ে আমি যদি ভুল এটা অনেক বড় কথা, এটা অনেক বড় কথা। একেবারে অন্তিম লগ্নে রয়েছি, আমাদের সঙ্গে নীলাদ্রিবাবু জুড়েছিলেন, বাঁকুড়ার বিধায়ক, বিজেপি বিধায়ক। তিনি বললেন যদি ইন্দ্রজিৎ বাবু এমন কিছু রাখতে পারেন তবে তিনি বিধায়ক পদ ছেড়ে দেবেন। এটা অত্যন্ত স্পেসিফিক কথা।
আমি 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 চেষ্টা করব আগামীকাল এই ইস্যুতে আবারও কথা বলার, চেষ্টা করব। না 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 তার কারণ আমাদের হাতে আর সময় নেই, কিন্তু আমি বিশ্বাস রাখি ইন্দ্রজিৎ বাবু এবং নীলাদ্রি বাবু উভয়ই হয়তো আগামীকাল আমাদেরকে সময় দিতে পারেন ইঙ্গিতে, আমরা এই আশা রাখছি এবং এই বিষয় নিয়ে আমরা ক্ল্যারিফাই করব। আমি দুজনকে আগামীকাল একবার চাইছি ইঙ্গিতে অনুষ্ঠানে, এবং এই বিষয় নিয়ে সরাসরি আবারও ওপেন ডিসকাশন হবে। কিন্তু সময় এখন একেবারে বিদায় নেওয়ার একেবারে অন্তিম লগ্নে আমরা পৌঁছে গিয়েছি। আপনারা প্রত্যেকে দেখুন ঠিক বিকেল 4:17 বাংলায় প্রাইম টাইম ইঙ্গিতে। নমস্কার।